সিরিয়াল কিলার মেজর জেনারেল জিয়াউল হাসানের ফাঁসি রায় দিয়েছে আদালত। তা গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারকৃত অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় আরো 3 জনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে খালাস দেওয়া হয়েছে। নৌকায় নিয়ে যে গুলি করে মেরে ফেলা। সেনাবাহিনীর একটা ক্যাম্প আছে ওই ব্রিজের গোড়ায়, সেখানে সুন্দরবন থেকে একটা ট্রলার নিয়ে আসা হয়েছিল, দস্যুদের কাছ থেকে উদ্ধার করার ট্রলার, যেটা জেনারেল জিয়াউল হাসানের টিম এটা এনেছিল। এবং পরবর্তীতে আমরা জেনেছি যে জিয়াউল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক মানুষকে ওখানে নিয়ে যাওয়া হতো রাতের গভীর রাত্রে। এখানে এনে শুট করে এখান থেকে ফেলে দিবেন। ওখান থেকে পেট ফাটতেছে, ওখানে কুইক অ্যাকশন। তো গুলি করে মেরে ফেলার পরে পেটটা চিরে দেওয়া হতো এবং বডির সাথে সিমেন্টের বস্তা বেঁধে দেওয়া হতো বা ইটের বস্তা, যাতে ওনাদেরকে যখন ধাক্কা মেরে নদীতে ফেলে দেওয়া হচ্ছে তখন তারা ডুবে যেতেন। এবং সর্বশেষ জানাবো দিল্লি থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হাসিনার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। একজন আসামি আছে যার ব্যাপারে তদন্ত করে পেয়েছি সে মাথায় গুলি করে 1030 জন মানুষকে হত্যা করেছে। গুম করে মানুষদের আয়নাঘরে রাখা হয়েছিল। তার একটি নেশা ছিল এই গুম ব্যক্তিদের হাত পা চোখ বেঁধে নৌকায় করে মাঝপুরি গঙ্গায় নিয়ে যেত, গুলি করে লাশটা নদীতেই ফেলত। গুলিটা ভিকটিমের মাথার কাছে নিয়ে করত। আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন। তার জবাব, গুলি করার পর নিহত ব্যক্তির মগজ ও রক্তের গরম ছিটা হাতে লাগলে দারুণ ফিলিংস অনুভব হতো। কে ভয়ানক খুনি, কে সিরিয়াল কিলার? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের এই বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে জানা গেছে এই হিংস্র খুনি বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান 2009 থেকে 2015 সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পদে কর্মরত থাকা অবস্থায় নিজের টিম নিয়ে এই খুনগুলো করেছেন তিনি। গুম করা ব্যক্তিকে খুন করতে তিনি বলতেন, গল্প করো অর্থাৎ ওকে খুন করো। এই সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে জিয়াউল হাসানের নৃশংসতার অসংখ্য কাহিনী জানা গেছে। পলাতক শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশে বেশি মানুষকে গুম করেছে জিয়াউল হাসান। তিনি হাসিনা ও তারিক সিদ্দিকের একান্ত অনুগত বিশ্বস্ত ছিলেন। তাদের নির্দেশে গুম করে আয়নাঘরে রাখতেন ভিকটিমদের। সেখান থেকে বিভিন্ন কায়দায় খুন করে লাশ গুম করে দেওয়া হতো। জিয়াউল হাসান গুম হওয়া ব্যক্তিদের জমটপি পরিয়ে মাইক্রোবাসে করে পোস্তাগোলা ব্রিজ, কাঞ্চন ব্রিজ কিংবা কাঁচপুর ব্রিজে নিয়ে গিয়ে গুলি করে লাশ ফেলে দিত শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীতে। একদিকে একজনকে দিয়ে 11টি এবং আরেকজনকে দিয়ে 13টি খুন করারও রেকর্ড আছে। কখনো মাইক্রোবাসে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হতো, এরপর লাশ রেল লাইনের ওপর শুয়ে দিত। ট্রেন এসে লাশকে দ্বিখণ্ডিত করে দিত। সেই লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে পানিতে ফেলে দিত যাতে লাশ পানির নিচে চলে যায়। হতভাগ্য বিএনপি নেতা ইলিয়াস আলীর শেষ পরিণতিও ঘটে জিয়াউলের হাতে। শুধু তাই নয়, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্যক্তিকে ধরে সীমান্তের ওপারে তাদের হাতে তুলে দেওয়ারও অনেক ঘটনা আছে। সিলেট সীমান্তে এমন 7 জনকে তুলে দেওয়ার নজির একটি রেকর্ড উল্লেখ আছে। একবার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিকের ক্যান্টনমেন্টের বাসা থেকে 50 কেজিরও বেশি ওজনের একটি বস্তা পাঠানো হয় জিয়াউল হাসানের বাসায়। গাড়িতে করে যিনি বস্তা জিয়াউলের বাসায় নিয়ে যান তার বর্ণনায় উল্লেখ করা হয় এটি ছিল টাকার বস্তা। 2009 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে যে কোনো বাহিনী কর্তৃক সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, টেলিমনিটরিং ইত্যাদি সকল অপরাধের চিহ্নিত অন্যতম প্রধান ব্যক্তি এই জিয়াউল হাসান। তারেক সিদ্দিক তার প্রধান বস। তিনি তাকে মনস্টার বা দানব বানিয়েছেন। 2013 সালের কর্নেল পদে পদোন্নতি পেয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হন। ওই বছরের মে মাসে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যায় তিনি র্যাবের অভিযান পরিচালনা করেন। 2014 সালের নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনা তার নির্দেশে ঘটে। জিয়াউল হাসানের গুম সংক্রান্ত অপরাধ সম্পর্কে জানার জন্য যোগাযোগ করা হলে গুম কমিশনের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় কমিশন নির্দিষ্ট কোনো ব্যক্তিকে দিয়ে নয়, সামগ্রিক গুমের তদন্ত করছে। গুম কমিশনের রিপোর্ট পর্যালোচনা করে জানা গেছে কিভাবে গুম করা হতো, গুমের পর খুন করা হতো এবং লোমহর্ষক নির্যাতন করা হতো। গুমের সুপিরিয়র কমান্ড ছিলেন শেখ হাসিনা। তিনি তারেক সিদ্দিকের মাধ্যমে গুমের কিংবা খুন করার নির্দেশগুলো দিতেন। কমিশনের রিপোর্টে বিভিন্ন কেস স্টাডি তুলে ধরা হয়েছে।
সাদা পোশাকে এক বাহিনীর সশস্ত্র গুম করত, প্রচার করা হতো অন্য বাহিনীর নাম। এক বাহিনীর সাদা পোশাকধারীরা তুলে নিয়ে আসতো টার্গেট মানুষটিকে, হস্তান্তর করত অন্য বাহিনীর হাতে। যত গুম হয়েছে তার মধ্যে জিয়াউল হাসানের টিমই বেশি করেছে। গুমের শিকার হওয়া মানুষদের মধ্যে জিয়াউল হাসান ও তার টিম হত্যা করেছে 1030 জনকে। বুড়িগঙ্গার পোস্তগোলা ঘাট নীরব সাক্ষী হয়ে আছে। কত মানুষকে তিনি গুম করেছেন এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসান শেখ হাসিনার 15 বছরের শাসনকালে এক মূর্তিমান আতঙ্কের নাম। শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকী বড় বড় যত অপকর্মই করিয়েছেন তার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন জিয়াউল হাসান। অপকরণ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাজনৈতিক প্রতিপক্ষের ফোনে আড়ি পেতে কল রেকর্ড করা সবকিছুতেই তার সংশ্লিষ্টতা রয়েছে। জুলাই আগস্টের গণহত্যায় অভিযুক্ত হয়েছেন এই কর্মকর্তা। সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়ার লেখাতেও জিয়াউল হাসানের অপরাধের বর্ণনা রয়েছে। জিয়াউল হাসান তাকে মেরে ফেলতে পারেন এমন তথ্যে তিনি আতঙ্কিত ছিলেন। একদিন সেনাপ্রধান কার্যালয়ে বোমা আতঙ্ক দেখা দেয়। গত 15 বছরে বিপুল সংখ্যক মানুষ গুমের শিকার হয়েছেন। এই গুমের সঙ্গে রাষ্ট্রের 5টি বাহিনীর চিহ্নিত কিছু কর্মকর্তা জড়িত ছিলেন। এর মধ্যে র্যাবের কর্মকর্তারা 60% গুমে জড়িত ছিলেন। গত 6 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমে জড়িত 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাদের মধ্যে রয়েছে 6 জন উচ্চপদস্থ কর্মকর্তা, 5 জনই ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক ও পরিচালক। অন্তর্বর্তী সরকার গুমের ঘটনাগুলো তদন্তের জন্য বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুম সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করে গত বছরের 27 আগস্ট। কমিশনকে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়। কমিশন আনফোল্ডিং দ্য ট্রুথ, স্ট্রাকচারাল ডায়াগনোসিস অফ ইনফোর্সড ডিসপ্যারেন্স ইন বাংলাদেশ শিরোনামে 2টি অন্তর্বর্তী রিপোর্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন। কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম জানিয়েছেন, আগামী ডিসেম্বরে কমিশন গুম সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে পেশ করবে। গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে, গুম করা হতো 3টি ধাপে। প্রথম ধাপে ছিল কৌশলগত নেতৃত্ব। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এবং পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা। দ্বিতীয় ধাপে ছিল বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার চিহ্নিত কর্মকর্তারা। তৃতীয় ধাপে ছিল বিভিন্ন বাহিনী ও সংস্থার সদস্যরা, যারা ঊর্ধ্বতন্ত্রের নির্দেশ বাস্তবায়ন করতেন। গুম কমিশন গুমের 1850টি অভিযোগ পেয়েছে। এই অভিযোগগুলোর মধ্যে এখনো 345 জন নিখোঁজ রয়েছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গুম কমিশনে যারা অভিযোগ দায়ের করেছেন এখনো তাদের অনেকে হুমকি বা থ্রেট করা হচ্ছে। ভিকটিমদের ভয়ে আছেন। এইসব থ্রেট করার প্রমাণ গুম কমিশনে রয়েছে। কমিশন গুম খুনের জন্য জিয়াউল হাসান সহ 23 জন কমান্ডারকে চিহ্নিত করেছে। র্যাব কর্মরত থাকাকালে জিয়াউল হাসান কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছিল সে সম্পর্কে লিখেছেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি তার ফেসবুক পোস্টে বিজিবি, র্যাব, এসএসএফ ও আনসার নিয়ে আমার যত অভিজ্ঞতার বিষয়ে জিয়াউল হাসানকে নিয়ে লেখেন, যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি পীড়া দিত তা ছিল র্যাবের প্রেষণে থাকা আমাদের অফিসারদের দ্বারা সাধারণ নাগরিক, রাজনৈতিক কর্মী বা সন্দেহভাজন ব্যক্তিদের অপহরণ ও হত্যা। তরুণ ক্যারিয়ারমুখী অফিসারদের র্যাবে পাঠানো হতো। সেখানে কিছুদিন কাজ করে তারা এমন এক চরিত্র নিয়ে ফিরত যেন তারা পেশাদার খুনি। একই প্রবণতা পরিলক্ষিত হয়েছিল জুনিয়র কমিশনড অফিসার জেসিও, নন কমিশনড অফিসার এনসিও এবং সৈনিকদের মধ্যেও। আমি সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পরপরই চাইছিলাম তাদের সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হোক। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানালে তিনি আমার কথার সম্মতিসূচক ইঙ্গিত দিলেন। এমনকি বললেন, জাতীয় রক্ষী বাহিনী থেকেও র্যাব খারাপ, কিন্তু শেষ পর্যন্ত কিছুই বাস্তবে রূপ নেয়নি। কয়েকদিন পর আমি কর্নেল মুজিবকে, যিনি তখন র্যাবের এডিজি ছিলেন, তাকে ডেকে বলি যেন তিনি লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসানকে নিয়ন্ত্রণে রাখেন এবং আর যেন কোনো ক্রসফায়ার না ঘটে। কর্নেল মুজিব এ ব্যাপারে আমাকে কথা দেন এবং বিদায় নেওয়ার সময় তাকে বেশ উদ্বিগ্নই মনে হয়। পরের কয়েকদিন পত্রপত্রিকা লক্ষ্য করলাম, নতুন কোনো ক্রসফায়ারের খবর নেই। এতে মানসিকভাবে কিছুটা স্বস্তি পেলাম। এরপর কর্নেল মুজিব একাধিকবার আমাকে এসে জানিয়েছিলেন সত্যি ক্রসফায়ারের ঘটনা বন্ধ হয়েছে, কিন্তু কিছুদিন পর আমি বুঝতে পারি ঘটনা ঠিকই ঘটেছে, কিন্তু সেগুলোর খবর চাপা দেওয়া হচ্ছে। পরিস্থিতির আরও অবনতি ঘটে যখন কর্নেল মুজিব র্যাব ছেড়ে অন্যত্র বদলি হয়ে যান।
আর কর্নেল জিয়াউল হাসান, যিনি আগে র্যাবের গোয়েন্দা শাখা দায়িত্বে ছিলেন, নতুন ডিজি বেনজির আসার সঙ্গে সঙ্গে এডিজি র্যাব হিসেবে দায়িত্ব নেন। এরপর আর্মি নিরাপত্তা ইউনিট এসিড সূত্রে খবর পায় যে কর্নেল জিয়া নিজের আবাসিক টাওয়ারে একজন গার্ড রেখেছেন, বাসায় অস্ত্র রাখছেন এবং পুরো ফ্ল্যাটে সিসিটিভি বসিয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে বলা হয় গার্ড সরিয়ে নিতে, ক্যামেরাগুলো খুলে ফেলতে, বাসায় অস্ত্র রাখা থেকে বিরত থাকতে এবং অফিসিয়াল কোয়ার্টারের যে সামরিক নিয়মকানুন আছে সেগুলো মেনে চলতে। পরবর্তীকালে তার আচরণ আরও শৃঙ্খল হয়েছে। ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল জগলুর তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাতে কর্নেল জিয়া কোনো কর্ণপাত করেননি। পরে আর্মি নিরাপত্তা ইউনিটের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল ফজল তাকে আলাপের জন্য ডাকেন। পরে ব্রিগেডিয়ার জেনারেল ফজল আমকে জানান, জিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে মনে হয়েছে যেন সে এমন একজনের সঙ্গে কথা বলছে যার মস্তিষ্ক পাথর বাইটের টুকরা দিয়ে ঠাসা। বোঝানোর কোনো উপায় নেই। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিমের লেখা থেকে আরও জানা যায়, ঢাকা সেনানিবেশের গুরুত্বপূর্ণ এলাকায় জিয়াউল হাসানকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন তিনি। এও লেখেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিক প্রধানমন্ত্রীর মিলিটারি সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট মিলিটারি সেক্রেটারির সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে জিয়াউল হাসান তার নির্দেশকে তখন চ্যালেঞ্জ করা শুরু করেন। এত বড় সিরিয়াল কিলার বিশ্বে নেই। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কুখ্যাত 15 জন সিরিয়াল কিলারের কাহিনী পর্যালোচনা করে দেখা গেছে, তাদের মধ্যে সর্বোচ্চ 300 জন পর্যন্ত খুন করার ইতিহাস রয়েছে। যিনি 3 বা ততোধিক ব্যক্তিকে হত্যা করে অস্বাভাবিক মানসিক তৃপ্তি লাভ করে, পুলিশের ভাষায় সে ব্যক্তির সিরিয়াল কিলার, অর্থাৎ যে ধারাবাহিক বা একের পর এক মানুষ হত্যা করে তাকে সিরিয়াল কিলার বলা হয়। খুনের নেশায় মত্ত থাকে সিরিয়াল কিলাররা। বিশ্বের কুখ্যাত এই সিরিয়াল কিলারদের ভয়ঙ্কর কাহিনীকে ম্লান করে দিয়েছেন জিয়াউল হাসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্য এসেছে, জিয়াউল হাসান 1030 জনকে গুম খুন করেছেন অত্যন্ত নৃশংস বিভৎসতায়। শুধু গুম খুন নৃশংসতায় নয়, বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসানের নামে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ নেওয়ার মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। একটি সূত্রে জানা গেছে, স্ত্রী নুসরাত জাহান ও জিয়াউল হাসানের নামে বেনামে অন্তত 5000 কোটি টাকার সম্পদ রয়েছে। দুর্নীতি দমন কমিশন তাদের নামে 24 জানুয়ারি মামলা করেছে। তাদের 12টি ব্যাংক হিসেবে প্রায় 342 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।